শুধু বকুল ভাই না, ইদানিং লক্ষ্য করছি বিএনপির কিছু কিছু নেতা মুক্তিযুদ্ধের ব্যাপারে খুব সেন্সিটিভ হয়ে পড়ছেন। হ্যাঁ, ইট ইজ টু লেট বকুল ভাই, ইটস টু লেট। উনি তো মুক্তিযোদ্ধা নিজে, যেহেতু আমি বলছি না মুকুল ভাই না, আমি বলতেছি অ্যাজ এ হোল বিএনপির মানে ফ্রম ডে ওয়ান, মানে বিএনপির মুক্তিযুদ্ধের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি ছিল আমরা দেখছি। আমরা এই দেশেই বাস করি, বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙা হচ্ছিল, মানে আপনি অগাস্টের পরে, জুলাই, হ্যাঁ, 24 বিএনপি এগুলি প্রতিরোধ করা তো দূরের কথা, মানে প্রতিবাদও করেনি সেভাবে, মৃদু প্রতিবাদ করছে। অ্যান্ড দেয়ার ভয়েস ওয়াজ সো ফেইন্ট দ্যাট উই কুড নট হিয়ার ইট। আমরা শুনতেই পারিনি তারা যে প্রতিবাদ করছে। এন্টায়ার দেশ জুড়ে মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে, বিএনপি কিছুই করে নাই। ইট ইজ টু লেট বকুল ভাই। যখন দেখলেন যে আল্ট্রা রাইটিস্টরা একেবারেই শক্তি সঞ্চয় করে লিবারেল ডেমোক্রেসির উপরে একটা বড় ধরনের থ্রেট হয়ে গেছে, তখন আপনারা এখন মুক্তিযুদ্ধের কথা বলছেন। আমরা এটা বুঝি, আমরা বুঝি এই আপনারা নীতির চাইতে কৌশলকে বেশি মূল্য দিচ্ছেন, আপনারা কৌশলকে আপার হ্যান্ডে নিছেন এবং নীতিকে নিচে ফেলে দিচ্ছেন, ফলে যা হওয়ার তাই হচ্ছে। দেখেন, আপনি বললেন না যে আমি বলছিলাম খালেদ মহিউদ্দিনের শোয়ে দ্যাট তারেক রহমান ইজ নট কামিং। আমি কিন্তু আই এম নট এ জিনিয়াস নর আই এম এ স্কলার, আমি সব কমন সেন্স দিয়ে বুঝি সব। এবং আমি এখন ইদানিং একটা কথা বলি যে কমন সেন্স ইন অ্যান আনকমন হাইট ইজ কল্ড ব্রিলিয়ান্স। কমন সেন্স যখন একটা আনকমন হাইটে চলে যায় তখন সেটা ব্রিলিয়ান্স। তো আমি আমার কমন সেন্সকে একটু বেশি ব্যবহার করছিলাম, ফলে আমি সব বুঝতে পারছি। এবং দেখেন, মানে অনেক বিষয় আছে না, তত্ত্ব দিয়ে বোঝা যায় না। আমি একটা উদাহরণ দিই আপনাকে, তাইলে আপনি বোধহয় মনোযোগ দিচ্ছেন। আমি মনোযোগ দিচ্ছি, আমি নোট করছি। হ্যাঁ, তত্ত্ব দিয়ে কিন্তু সব কিছু বোঝা যায় না, অনেক সময় ছোট্ট জিনিস দিয়ে বুঝতে হয়। কীরকম আমি বলি, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। সেটা হচ্ছে ভুট্টোর যখন ফাঁসির রায় হয়ে গেল, তখন আমি এবং আমার এক ফ্রেন্ড আমরা জসিমউদ্দিন হলের গেস্ট রুমে বসে কথা বলতেছিলাম। তো আমার এই ফ্রেন্ড খুব ব্রিলিয়ান্ট, মানে এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট, আপনি চিনবেন, আলী সানোয়ার মিলন। তো উনি আমাকে বললো যে বলো তো ভুট্টোর ফাঁসি হবে কি না। আমি বললাম আপনি বলেন। বলে যে ওর ফাঁসি হবে না। আমি কেন? তো উনি একটা মানে ওয়ার্ল্ড অর্ডার বুঝাইলেন, কিছু ইকুয়েশন বুঝাইলেন, জিও পলিটিক্স বুঝাইলেন, এটা ফাঁসি হবে না। তাই আমি বললাম দেখেন মিলন ভাই, ভুট্টোর কিন্তু ফাঁসি হয়ে যাবে। তবে কী বলো তুই রং হেডেড, এই সেই প্রভিন্সিয়াল কিছু বুঝো টুঝো না। হ্যাঁ, তাই আমি বললাম ঠিক আছে, আমি ব্যাখ্যা পরে করবো, আগে বাজি ধরেন। তো যাই হোক, আমার 500 টাকার বাজি ধরলাম, ফাঁসি হয়ে গেল। তো আমাকে বলল তুমি কীভাবে বুঝলা? তাই বলে দেখেন, আপনি তো তত্ত্ব দিয়ে বুঝছেন, আমি ছোট ছোট জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি সব। সেইটা কি, ভুট্টোর যখন মামলা চলতেছিল তখন নিউজ উইকে জিয়াউল হক একটা সাক্ষাৎকার ছিলেন। তো ওখানে উনি এক পর্যায়ে বললেন যে আই উইল হ্যাং দ্যাট বাস্টার্ড। তো যে ইন্টারভিউ নিচ্ছে সে বললো যে আপনি কি ভীত নন, আন্ট ইউ ফ্রাইটেন্ড? তো বলে নো, দ্য হায়ার ইউ ফ্লাই দ্য হার্ডার ইউ ফল। আপনি যত উপরে উঠবেন নিচে পড়াটা তত কঠিন হয়ে যাবে। আমি বললাম যে এই একটা বাক্য দিয়ে আমি বুঝছি কোনো কিছুই জিয়াউল হককে আটকাতে পারবে না, সে ফাঁসি দেবেই। যে জিঘাংসা যে তার এই বক্তব্যে ফুটে উঠছে, এখানে কোনো তত্ত্ব কাজ করবে না। সে নিজের জীবন কেন, রাষ্ট্রের জীবন বিপন্ন করে হলো তাকে ফাঁসি দেবে, এটাই আমি বুঝছি। আর আপনি তো অনেক জিও পলিটিক্স বুঝলেন আমারে। তো দেখেন, ছোটো ছোটো জিনিস দিয়ে বুঝতে হয়। আমি একটা ছোটো জিনিস একটা বলি একটু ইন্টারেস্টিং করার জন্য। যেমন একটা ছেলে এবং একটা মেয়ে বসে গল্প করতেছে, আপনি তাদের পরিচিত। তা আপনি তাদের সামনে দিয়ে যখন যাচ্ছেন, মেয়েটা ছেলেটাকে চোখের ইশারায় কীভাবে কথাটা বললো যে চুপ থাকো, এইটা দিয়ে কিন্তু আপনি বুঝেন তাদের রিলেশন প্যাটার্নটা কী। জাস্ট ওই ইশারাটাই, এটা প্রেম না বন্ধুত্ব না কি, এটা আপনি বুঝে যাবেন। সে যে চোখের ইশারা দিয়ে বললো যে আসতেছে কিন্তু চুপ থাকো। ফলে ছোট ছোট জিনিস দিয়ে বুঝলে না জিনিসটা ভালো হয়, তত্ত্ব দিলে হয় পুরো জিনিসটা জটিল হয়ে যায়। দেখেন, আমি কেন বুঝলাম, হ্যাঁ, এটা না বোঝার কোনো কারণ নাই, মানে কেন তারেক জিয়া আসবে না। হ্যাঁ, সেটা হলো যে আই এক্সপেক্টেড দ্যাট তারেক রহমান উড কাম অ্যাট দি লেটেস্ট 10th August, মানে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরতে যতটুকু সময় লাগে, মানে 24-এর মানে 5th August-এর পরে। 5th August-এর পরে মানে আপনি মনে করছেন হ্যাঁ 10 তারিখের মধ্যে আসবে।
ট্রাভেল পাস হোক বা যাই হোক একটা ঝামেলা থাকতে পারে, ফ্লাইট ধরে আসবে। উনি যখন 10 তারিখ পর্যন্ত আসলেন না, তখন আমাকে স্ট্রাইক করলো। কী কারণে? 16 বছর যে দলটা আন্দোলন করলো, 16 বছর যে এত ত্যাগ তিতিক্ষা এসে সে সেলিব্রেশনে যোগ দিবে না সেই দলের নেতা? এটা কি হয় কখনো? তার নিশ্চয়ই কোনো গ্যাঞ্জাম আছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হয় ব্রিটেনে কোনো মানে তার স্ট্যাটাস নিয়ে কোনো সমস্যা আছে, অথবা এখানে কোনো সমস্যা আছে, নিশ্চয়ই একটা তো হবে, তাই না? সে তো আসবে, সেলিব্রেশন যোগ দিবে না। তাইলে তো এরপরে আমি ফলো করতেছি যে মানে ইউনূস সাহেব ধীরে ধীরে নিজেকে প্রস্ফুটিত করছেন। আমি ধীরে ধীরে দেখেন, ডক্টর ইউনূস ইজ সেলফ এক্সপ্লেনেটরি। উনি নিজেকে নিজে ব্যাখ্যা করেন, আমাদের ব্যাখ্যা করতে হয় না। মানে গোলাপ যেমন নিজস্ব নিয়মে ফোটে স্বতঃস্ফূর্তভাবে, কেউ তাকে ফোটায় না, ইউনূস সাহেব নিজে নিজেই প্রস্ফুটিত হয়েছেন। এবং আমরা এগুলো দেখছি, আমরা ফলো করতেছি যে উনি কীভাবে প্রস্ফুটিত হচ্ছেন, এগুলি আমরা ফলো করছি। এবং ফলো করে আমরা দেখতেছি যে ডক্টর ইউনূস ইজ টোটালি টিল্টেড টু ইসলামাইজেশন, ঠিক আছে? এবং সারা দেশ জুড়ে যে মব হচ্ছিল, বিশেষ করে ইসলামিস্ট ফোর্সের, এগুলির ব্যাপারে উনি নিশ্চুপ। ইনি মানে একেবারে নির্বিকার, তার মধ্যে কোনো ইয়ে নাই, ইমোশন নাই, কোনো এমপ্যাথি নাই, কোনো প্যাশন নাই। হ্যাঁ, তখন আমি বললাম এটা তো খুব খারাপ কথা, তারেক আসতেছে না, এখানে ইসলামিক ফোর্সকে এইভাবে প্যাম্পার করা হচ্ছে, এভাবে ইন্সপায়ার করা, এটা তো খুব বাজে ব্যাপার। তাহলে ইজ ইট এ -2 থিওরি? আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম। হ্যাঁ, ফাইনালি আমি দেখলাম যে আসলেই এইটা একটা -2 থিওরি। এবং -2 থিওরি দেখেন দুই ধরনের হয়। একটা হচ্ছে যে দুই দলকে ডাইনেস্টি মুক্ত করা, এটাও এক ধরনের -2। আবার হচ্ছে দুই দলকেই মাইনাস করে সিভিল সোসাইটির শাসন প্রতিষ্ঠা করা। এটা কিন্তু দ্যার আর 2 কাইন্ডস অফ -2 থিওরি। হয় ডাইনেস্টি মুক্ত করা, তাহলে কোনটা? আমি নিজেকে নিজে প্রশ্ন করতেছি যে কোনটা তাইলে। তো আমি দেখলাম যে না, এইটা আসলে 1/11-এর কন্টিনিউশন, ঠিক আছে? কীরকম সেটা? 1/11 ফেল করছে, তাই না? ফেইলিওর কি? ফেইলিওর ইজ, আমি বলতে না না, কিন্তু 1/11-এ তো আর্মি ছিল, এখানে তো আর আর্মি সংযুক্ত না সঙ্গে, এই প্রক্রিয়ার সঙ্গে। হ্যাঁ, এই প্রক্রিয়ার সঙ্গে এখন যা হচ্ছে তার সঙ্গে তো আর্মির কোনো সংযোগ নাই। না না, আর্মি না, এটা ওই যে ইউনূস সাহেব যে দল করতে চাইছিলেন, ওইটা কি? ওই দলটা কেন? ওই দলটা হচ্ছে যে এই দুই যে ট্রেডিশনাল যে দুই দল, হ্যাঁ, বাইনারি পলিটিক্স, এটার থেকে একটা মুক্তি আসে। তো 1/11 ফেল করলো। ফেল মানে কি? ফেলিওর মানে হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি। একটু শর্ট করতে হবে এই পর্যায়ে, আমি একটু ওনার কাছে। তো এখন মোর ইন্টেলিজেন্টলি এটা হ্যান্ডেল করা হচ্ছে, মোর ইন্টেলিজেন্টলি, হ্যাঁ, হ্যান্ডেল করা হচ্ছে নানা রকম। দেখেন লন্ডন, এই সেই ইত্যাদি, হ্যাঁ, এবং কি বলে যে এক ধরনের মানে ট্রিকি গেম, মানে এটা খুব হাইয়েস্ট অর্ডারের ট্রিকি গেম। এটা আপনি এটা আমাদের মতো এটা ওই ওয়েভলেংথ আমাদের নাই। হ্যাঁ, মানে ইট ইজ এ ট্রিক অফ হাইয়েস্ট অর্ডার। হ্যাঁ, এবং এটা সবাই বুঝতে পারবে না, আমি বুঝতে পারি। এবং দেখেন আমার কিন্তু কোনো, আপনি নির্বাচন দেখেন, আমি বলতেছি আপনাকে, সবাই যেরকম আপনার এক ধরনের যারা আশাবাদী, তারা এক ধরনের কমফোর্টেবল ইলিউশনে ভুগে। হ্যাঁ, তো আমার কিন্তু কোনো কমফোর্টেবল ইলিউশন নাই, আমার কোনো ডেলিউশনও নেই, বিভ্রম নাই, আমার কোনো মরিচিকা নাই। আমি বুঝতে পারি জিনিসগুলো কী। হ্যাঁ, ফলে আমি দেখি দি কান্ট্রি, আপনার এখানে আমি বলছিলাম যে একটা রক্তাক্ত ক্যানভাস আমি দেখতে পাচ্ছি। ইউ মাইট বি রিমেম্বারিং। হ্যাঁ, আমি বলছিলাম আপনার এখানে, আমি অ্যাকচুয়াল নড়ি নাই, আই এম স্টিকিং অন দ্যাট পয়েন্ট, ঠিক আছে? একটা রক্তাক্ত দেখতেছি। আই ডোন্ট ফাইন্ড এনি ইলেকশন। হ্যাঁ, এখানে একটা কথা বলি, ইলেকশন অর নো ইলেকশন, ইন এনি কেস আপনি কোনো স্টেবল গভর্নমেন্ট সোসাইটি পাচ্ছেন না। আমরা যারা মনে করতেছি যে একটা ইলেকশন হলে সব ঠিক হয়ে যাবে, এইটা ঠিক না। বাট আমি জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করে আমি যাচ্ছি, আবার পরে আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। যে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে তারেক রহমান আছেন। ইলেকশনের স্ক্যাজুল ঘোষণার পরে কি আপনি মনে করেন যে তিনি চলে আসবেন মাকে সেখানে রেখে? কি তারেক রহমান অ্যাবসার্ড ব্যাপার। তাহলে ইলেকশন করবে কিভাবে দল? ইলেকশন 18 সালে করছে না? 18 সালে তো বেগম জিয়াও ছিলেন না, তারেক রহমানও ছিলেন না, কিভাবে করছে? সেই একইভাবে করবে। তো তারপরে ক্ষমতায় গেলে তিনি আসবেন? সেটা আমি বলতে পারি না, তাও আপনি অনিশ্চিত? সেটাও আমি